সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গুড আফটারনুন। আমি মৃদুল কান্তি দত্ত তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমি অধ্যায় 1 নিয়ে সাধারণ আলোকপাত করেছিলাম। সো টুডে আই এম গোইং টু ডিসকাস few things about chapter 2, অধ্যায় 2, that is liberation war of বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে যুদ্ধ আমাদের মুক্তি এনে দিয়েছিল, আমাদের কোনো উপায়ন্তে ছিল না। তোমরা জানো যে যুদ্ধ কখনোই কাম্য না, যুদ্ধ কোনো কিছু বয়ে আনে না, কিন্তু এই একটি মাত্র যুদ্ধ যেটা আমাদের জাতীয় জীবনে বিরাট একটি সাফল্য বয়ে এনেছিল, আমাদের পরিচিতি দিয়েছিল। যে যুদ্ধ নিয়ে আমরা গর্ব করি, যে যুদ্ধ আমাদের অস্তিত্ব এনে দিয়েছিল, যে যুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিল, সেটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ তথা দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ অফ 1971। অধ্যায় 2, এখানে 24 বছরের ইতিহাস, 47 থেকে 71। এই 24 বছর শাসনামলে পাকিস্তানের 3 জন শাসক যথাক্রমে ইস্কান্দর মির্জা, আইয়ুব খান এবং ইয়াহিয়া খান তাদের শোষণ এবং শাসন থেকে কিভাবে বাঙালি মুক্তি পেয়েছিল, কিভাবে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তার সামান্য একটি তোমার বর্ণনা এখানে আছে। পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে তো সাধারণত বইয়ের পর বই রচিত হবে। একটি অধ্যায় নিয়ে একটি যুদ্ধের পূর্ণ ইতিহাস পাওয়া সম্ভব নয়। যতটুকু পেরেছে তোমাদের অষ্টম শ্রেণীর 2য় অধ্যায়, যেটি হচ্ছে লিবারেশন অফ বাংলাদেশ, এখানে কিছু কনসেপ্ট ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। প্রথমে তো আসছে দ্বিজাতি তত্ত্ব। 1947 সালে ব্রিটিশ সরকার ভারত ত্যাগের পূর্বে তোমরা জানো যে 2টি রাষ্ট্রের উত্থান হয়েছিল, পাকিস্তান এবং ভারত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে পাকিস্তানের জন্ম। পাকিস্তানের ছিল 2টি অংশ, পূর্ব এবং পশ্চিম। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা নিয়ে ভারত গঠিত হয়েছিল। মজার বিষয় হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে যখন তারা এই 2টি অঞ্চলের স্বাধীনতা ঘোষণা দেয়, তখন তোমার ব্রিটিশ পার্লামেন্টে 12টার আগে 14ই আগস্ট দিয়েছিল পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা, আর ভারতেরটি আস্তে আস্তে সেটা 12টা অতিক্রম করায় 15 আগস্টে গিয়ে পড়ে। তাই প্রতি বছর 14ই আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে, অন্যদিকে ভারত 15 আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে প্রতি বছর। আচ্ছা, এখানে তোমার পুরো চ্যাপ্টারটা হচ্ছে যে ইনফরমেটিভ, আর যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। প্রথমে তো আছে তোমার এই যে বলেছি 24 বছর শাসনামলে নানা ধরনের চড়াই উতরাই, রাজনৈতিক প্রেক্ষাপটে নানা ধরনের আন্দোলন, নানা ধরনের তোমার সংগ্রাম, মিছিল, ত্যাগ, হত্যা এইসব সংগঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আন্দোলন ছিল, যেমন ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপর 54 নির্বাচন, 66 6 দফা, তারপর 70 নির্বাচন, তৎপর চূড়ান্ত হিসাবে 71 মুক্তিযুদ্ধ। এই ঘটনাগুলি তোমরা যদি একটু বারবার দেখো, এখানে তোমার উল্লেখ আছে বইটাতে, এই ঘটনাগুলি একটু বোঝার চেষ্টা করবে। প্রথমে তো আছে তোমার ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। ওই যে বলছিলাম মুক্তিযুদ্ধের তোমার ক্ষেত্র শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তো এখানের মধ্যে তোমার ডাকসু প্রতিষ্ঠিত হয়েছিল, ডাকসু ফুল ফর্মটা আসতে পারে। এরপর হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়েছিল, সর্বপ্রথম কখন স্বাধীনতার পতাকা, তোমরা তো জানো, সভা অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে, একনলেজ করে স্বীকৃতি দান দেয় তারা। এটি তোমার আন্তর্জাতিক ঐতিহ্য, বিশ্বের অন্যতম একটি ঐতিহ্য বা দলিল হিসাবে উল্লেখিত, তারা এটা রেকর্ড করে রাখে। এরপরে তোমার ইনফরমেশন যেগুলো তোমাদের বেশি পড়া দরকার পরীক্ষার জন্য, জেএসসি পরীক্ষা আসার সম্ভাবনা আছে। অপারেশন সার্চলাইট কি, এরপর তোমরা বলবা এটাতে এখানে একটি জিনিস আছে যে অপারেশন সার্চলাইটের দায়িত্ব দেওয়া হয় ঢাকার ভেতরে একজন, পুরো বাংলাদেশের একজন দায়িত্ব পান, আবার ঢাকার বাইরে আরেকজন পান। তো এটা দেখবে রাও ফারমান আলী, তারপরে তোমার আরো কারা আছে। ইপিআর এর ফুল ফর্মটা দেখবা, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, তারপর
অপারেশন সার্চলাইটে কি সেটা তো বলেছি। এরপর কিছু কিছু হল আছে যেগুলো পূর্ব নাম একরকম, এখন বর্তমানে আরেক নামে চেনা যায়। যেমন ইকবাল হলকে জহুরুল হক হল, যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি হল, তখনকার সময় জহুরুল হককে ইকবাল হল নামে ইকবাল হল নামে পরিচিত ছিল। এরপর ছিল শহীদুল্লাহ হল, যেটি আগে ছিল ঢাকা হল। এরপর তোমার কতজন মানুষকে মারা হয়েছিল 25শে মার্চের কালো রাত্রি, যেটা বলে আমাদের জাতীয় জীবনে কালো রাত্রি হিসেবে উল্লেখিত। এরপর তোমার আছে বঙ্গবন্ধুকে কোথা থেকে ঠিক কি কোন সময়ে কত তারিখে, সময়টাও জেনে নিবে। সেটা হচ্ছে রাত 1টা বাজে ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এই তথ্যটা একটি দেখবে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এরপর আছে পরের পৃষ্ঠায় লেসন 4 এ তোমার আমাদের সংবিধানের কততম সংবিধানে সংশোধনীতে আমাদের মুক্তিযুদ্ধের এটি উল্লেখ করা আছে। তারপরে আছে তোমার সর্বপ্রথম কে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই তথ্যটি আছে, এটা একটু দেখবে। তারপরে তোমার প্রিপারেশন অফ লিবারেশন ওয়ার এন্ড দ্য ফরমেশন অফ, এরপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে যাওয়ার পর তার সহযোগী 4 জাতীয় নেতা হিসাবে উল্লেখিত তোমার তাদের মুজিবনগর সরকারের গঠন কত সালে হয়েছিল, কারা কারা ছিল। একটি সরকারে তো মন্ত্রী থাকে, কিছু কিছু তোমার মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয় মন্ত্রীদের মধ্যে। সো কে কোন মন্ত্রণালয় পেলো এটা একটু দেখবে, এটা একটু গুরুত্বপূর্ণ। কত সালে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, কত সালে শপথ গ্রহণ করেছিল। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সাল, তার ঠিক এক সপ্তাহ পরে, আই রিপিট, আফটার জাস্ট 1 উইক অফ দ্যাট, তার ঠিক এক সপ্তাহ পরে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে তোমরা তো স্কুলে শপথ গ্রহণ করো, হ্যাঁ, কেউ একজন পরে তোমরা তার পরপর ওই বাক্যটি রিপিট করো। ঠিক সেরকম শপথ বাক্য মুজিবনগর সরকারের শপথ বাক্য গঠনকালে প্রফেসর ইউসুফ আলী উনি সাহায্য করেছিলেন। ওনার নামটা আপনি দেখবে, একটি পরীক্ষা আসতে পারে। মুজিবনগর সরকারের কমান্ডার ইন চিফ কে ছিল মুক্তিযুদ্ধে? তোমরা অনেকেই একটা জিনিস গুলিয়ে ফেলো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন জেনারেল এম.এ.জে. ওসমানী। আমি যখন বলবো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার মানে ওভারঅল প্ল্যান মেকার, সেটা হচ্ছে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জিনিসটাকে তোমরা গুলিয়ে ফেলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা একটু জেনে রাখো। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে এম.এ.জে. ওসমানী, উনি ছিলেন তৎকালীন সেনাপ্রধান। এরপর কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয় সেটি দেখবে। তারপর তোমার মুজিবনগর সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটাও দেখবে। আশা করি লাইভ ক্লাসটি ভালো যাচ্ছে। একটু হ্যাঁ, মুজিবনগর সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটাও দেখবে। তারপরে তোমার এটা একটু খেয়াল রাখবে যে মুজিবনগর সরকারের প্রথম কাজ কি ছিল, প্রথম লক্ষ্য সেটা হচ্ছে পুরো দেশকে 11টি সেক্টরে ভাগ করা। এটা একটু খেয়াল করবে যে মুজিবনগর মুক্তিবাহিনীর অধিনায়ক কে ছিলেন, এবং তোমার ডেপুটি স্টাফ কে ছিলেন, এই নামগুলো একটু দেখবে, এখানে আছে। আর মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো নিয়েছে এগুলো নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই, তোমরা জাস্ট দেখবে। সবসময় মনে রাখবা চট্টগ্রাম 1971 সালে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম 1 নম্বর সেক্টরে পড়েছিল, ঢাকা পড়েছিল 2 এবং 3। 2 এবং 3 বলার কারণ হচ্ছে বেশিরভাগ অঞ্চল ঢাকার অঞ্চল সেক্টর নাম্বার 2 এ পড়েছিল, কিছু কিছু অঞ্চল ঢাকা সেক্টর নাম্বার 3 এ পড়েছিল। পরীক্ষা যদি আসে যে ঢাকা জেলা, ঢাকার অঞ্চলগুলো মুক্তিযুদ্ধের সময়কালে কোন সেক্টর পড়েছিল, অপশন যদি 2 থাকে 2 দাগাবা, 3 থাকলে 3 দাগাবা, যদি 2টি দেওয়া থাকে তাহলে ভাববা যে হয়তো অপশনে ভুল আছে। আচ্ছা, সেক্টর নাম্বার 10 কিন্তু সবার পরে গঠিত হয়েছিল। তোমরা জাস্ট একটু সেক্টর নাম্বার একটু অ্যারো চিহ্ন দিয়ে বাসায় বসে কপিতে ম্যাপ প্র্যাকটিস করে এখানে মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে সেক্টরগুলো মুখস্থ করার চেষ্টা করবে। এরপর আছে ব্রিগেড ফোর্স। হ্যাঁ, ক্রনোলজিক্যালি আমি বলছি যে সারা বাংলাদেশে 11টি সেক্টর ভাগ করার পরে আবার 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল। প্রত্যেকটি ব্রিগেড ফোর্সের একজন করে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ব্যক্তি, তাদের নামে প্রথম আদাক্ষরে কিন্তু সেক্টরগুলোর নাম হয়েছিল। যেমন জেড ফোর্স হয়েছিল জিয়া রহমানের নামে প্রথম আদাক্ষর দিয়ে। এরপর ছিল এস ফোর্স কে এম শফিউল্লাহ। এরপর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তারপরে ফ্রিডম ফাইটার বা মুক্তি বাহিনীকে কয় ভাগে ভাগ করেছে সেটাও দেখবা, রেগুলার ফোর্স, সাধারণ বাহিনী এবং তোমার অস্থায়ী বাহিনীতে। সাধারণ বাহিনীতে কারা কারা ছিল, মুক্তিভোজ কাদের বলে, এটি আছে পেজ 25 নম্বর পৃষ্ঠায়। এরপর তোমার আছে অকেশনাল বা টেম্পোরারি। তোমরা জানো যে মুক্তিযুদ্ধ চলাকালীন সারা বাংলাদেশে যে যেখানে পেরেছে, মনে করো আমি আমার এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আমার কিছু ফলোয়ার আছে, আমার কথাবার্তা লোকজন শুনে, আমি কি করেছি, আমার এলাকাকে সুরক্ষিত করার জন্য আমার লোকবল নিয়ে আমি একটা বাহিনী গঠন করেছি। ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সারা বাংলাদেশে অঞ্চল ভিত্তিক নানা ধরনের বাহিনী গঠিত ছিল, যেমন মায়া বাহিনী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের অন্যতম একজন সদস্য, উনার তত্ত্বাবধানে মায়া বাহিনী গঠে উঠেছিল। তারপরে তোমার নারায়ণগঞ্জে গঠিত হয়েছিল তোমার ময়মনসিংহে গঠিত হয়েছিল তোমার টাঙ্গাইলে গঠিত হয়েছিল, টাঙ্গাইলে গঠিত হয়েছিল কাদেরিয়া বাহিনী। তোমরা তো জানো বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান, উনার তত্ত্বাবধানে উনার গাইডেন্সে টাঙ্গাইলে একটি বাহিনী গঠিত ছিল যেটার নাম ছিল কাদেরিয়া বাহিনী। এরপর আরো আছে বাতেন বাহিনী টাঙ্গাইলে, তারপরে হেমায়ত বাহিনী গোপালগঞ্জ, বরিশালে হালিম বাহিনী মানিকগঞ্জে। দেশের বিভিন্ন অঞ্চলে লোকজন যারা প্রভাবশালী ছিল, লোকবল দিয়ে তারা নিজ নিজ এলাকা সুরক্ষিত শত্রুমুক্ত করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য বাহিনী গড়ে তুলেছিল। এটা একটু দেখবে। এরপর আছে তোমার অপারেশন জ্যাকপটের একটু ইতিহাস আছে, যে একই দিনে চট্টগ্রামের মংলাতে 50টি জাহাজ এবং চট্টগ্রামে 10টি জাহাজ উড়িয়ে দেওয়া হয়েছিল একটি মিশনে, সেটার নাম দেওয়া ছিল অপারেশন জ্যাকপট। মুক্তি বাহিনীরা আত্মগোপন করে এই ধরনের অভিযানে অংশগ্রহণ করেছিল। এটা একটু দেখবে, প্রশ্ন আসতে পারে অপারেশন জ্যাকপট কি, খ নম্বর প্রশ্নে। এরপর দেখো অ্যাক্টিভিটিস এন্ড দ্য রোল অফ দ্য পিপল হু ওয়্যার এগেইনস্ট আওয়ার লিবারেশন ওয়ার। এরপর আসছে এটা যেমন সত্য মুক্তিযুদ্ধ হয়েছিল, এটাও সত্য দিবালোকের মধ্যে যে কিছু মানুষ এই দেশেরই সন্তান দুর্ভাগ্যবশত আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের নানা ধরনের নাম আছে। তারা শান্তি কমিটি গঠন করেছিল ঢাকা সিভিল পিস কমিটি নামে, যার সদস্য সংখ্যা ছিল 140। 9 এপ্রিল 1971 সালে গঠিত হয়েছিল। এর প্রধান কে ছিল, কে ফর্ম করেছিল, এটি আসবে অবশ্যই এগুলো আসতে পারে যে ঢাকা শান্তি কমিটি, 140 জন সদস্য নিয়ে 9 এপ্রিল গঠিত হয়েছিল। এরপর আছে রাজাকার বাহিনী কার দ্বারা গঠিত হয়েছিল, এটি আসবে প্রফেসর একিয়াম ইউসুফ। এরপর আসছে তোমার রাজাকার বাহিনীতে কারা কারা ছিল, এরপর আল বদর, এরপর আছে আল শামস। এই ধরনের কিছু ব্যক্তি এবং অর্গানাইজেশন সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, পাকিস্তানিদের সহায়তা করে। তারপর আছে ডাক্তার আব্দুল মালিক ক্যাবিনেট। তোমরা তো জানো যে এখানে সামরিক সরকারের হাতে পূর্ব পাকিস্তান শোষিত হয়ে আসছিল। তো মুক্তিযুদ্ধে যখন গণহত্যা চলছিল, তখন পুরো বিশ্বে মানুষকে বিভ্রান্তি করার জন্য পাকিস্তান সরকার সামরিক সরকারের সামরিক সরকারের উপর থেকে বিশ্ববাসীর চোখ সরাতে একটি উদ্দেশ্যমূলক মন্ত্রী পরিষদ গঠন করেছিল, ডক্টর মালিক নামে একজনকে প্রধান করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিসগাইড করা, ওয়ার্ল্ড কমিউনিটিকে দেখানোর জন্য যে না, এখানে একজন সিভিলিয়ান বেসামরিক লোককে মন্ত্রী পরিষদের প্রধান করে পূর্ব পাকিস্তান পরিচালিত করা হচ্ছে, যাতে তারা মিসগাইড হয়, তারা বুঝতে না পারে যে পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছিল। সো এটা গঠিত হয়েছিল ডক্টর আব্দুল মালিক ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, সেটা 17 সেপ্টেম্বর 1971 সাল। এরপর আছে দ্য হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, দেশে এবং বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা, প্রবাসীরা কিভাবে আমাদেরকে সাহায্য করেছিল। তারপরে এটা আসবে তোমার সর্বপ্রথম বাংলাদেশের মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে কলকাতায়। 2টি মিশন প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন। প্রথমটা হবে কলকাতায়, পরেরটা হবে নিউ দিল্লিতে। এরপর আসছে তোমার কোন কোন দেশ, যেমন সোভিয়েত ইউনিয়ন, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি আমাদের সহায়তা করেছিল। তোমরা তো হয়তো জানো সোভিয়েত ইউনিয়ন কি করেছিল, 6 ডিসেম্বর জাস্ট চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে, যখন পাকিস্তানের অনুরোধে আমেরিকার সরকার 7ম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত মহাসাগরে। তখন তো জানো
এর ঠিক কয়েকদিন আগে 22শে নভেম্বর ভারত এবং বাংলাদেশ মিত্র বাহিনী গঠন করেছিল। ভারতীয় সৈন্যরা বাংলাদেশে এসে পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ভারতের সৈন্যদেরকে হত্যা এবং বাংলাদেশকে চূড়ান্তভাবে শেষ করার জন্য পাকিস্তানের অনুরোধে 6 ডিসেম্বর 1971 সালে আমেরিকার 7ম নৌবহর ভারত মহাসাগর অভিমুখে পাঠানো শুরু করে। তখন পৃথিবীতে শুধুমাত্র 2টা দেশের কাছে এই 7ম নৌবহর, এটি একটি ফ্ল্যাগশিপ যেটি প্রচুর পরিমাণে অ্যামিউনিশন, অস্ত্র এবং যুদ্ধ বিমান ক্যারি করে। এটি বিভিন্ন ধরনের মহাসাগরে যায়, ফ্ল্যাট মানে একদম মসৃণ একটি জাহাজ যেখানে এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান থাকে। তৎকালীন বিশ্বের শুধুমাত্র 2টি দেশ সব এই নৌবহরের মালিক ছিল। একটি ছিল আমেরিকা, দ্বিতীয়টি ছিল সোভিয়েত ইউনিয়ন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যদিও 1992 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়েছিল। সো যখন 1971 সালে 6 ডিসেম্বর ভারত জানতে পারে যে 7ম নৌবহর, আমেরিকাকৃত 7ম নৌবহর ভারত মহাসাগরের অভিমুখে আসছে ভারতীয় সৈন্য এবং বাঙালিকে ধ্বংস করার জন্য, তখন ভারত সরকার কোনো উপায় না দেখে সোভিয়েত সরকারের সহায়তা কামনা করে। সোভিয়েত ইউনিয়ন তখন 7ম নৌবহরকে প্রতিরোধ করার জন্য তাদের কাছে তখন ছিল 8ম নৌবহর। তোমার নাম শুনে বুঝতে পারছো হয়তো একটু আপডেটেড। 7ম নৌবহর থেকে সোভিয়েত সরকার ভারত মহাসাগরের অভিমুখে 8ম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেয়। 7ম নৌবহর যখন জানতে পারে তথা আমেরিকা যখন জানতে পারে 8ম নৌবহর ভারত মহাসাগর অভিমুখে আসছে, তখন তারা ওর দিকে পলায়ন করে। সো দেখা যাচ্ছে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অবতারণার সম্ভাবনা দেখা চেয়েছিল। তোমরা তো জানো যে এ পর্যন্ত পৃথিবীতে আমরা 2টি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি, বাজে অভিজ্ঞতা। তো আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু লাক বাই চান্স, খোদার অশেষ রহমতে সেটা সম্ভব হয়নি। পরে জিনিসটা থেমে গিয়েছিল। এরপর কারা কারা দেশ যে আসছে, কিছু বৃহৎ কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেটস, সোভিয়েত ইউনিয়ন, চায়না, চীন তথা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মানে সহায়তা করেছিল। তার মধ্যে পাকিস্তানকে সহায়তা করেছিল চীন, গণচীন, এরপর সৌদি আরবিয়া, আর আমাদের পক্ষে নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তথা ভারত। এরপর আসছে তোমার কত মানুষ স্বাধীন বাংলা বেতার কখন প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে তোমার আসবে পাকিস্তান সর্বপ্রথম কোথায় ভারতীয় বিমান বাহিনীতে অ্যাটাক করেছিল, সেটা হচ্ছে 3রা ডিসেম্বর। দেখেছো, তোমার পুরো চ্যাপ্টারটা কিন্তু ঘটনাবহুল। এরপর তোমার দেখবে কোন দেশ বাংলাদেশের সর্বপ্রথম স্বীকৃতি দান করেছিল, সেটা হচ্ছে 6 ডিসেম্বর ভারতের পরপরই ঠিক ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ। এটি আসবে কে সর্বপ্রথম ভারতকে স্বীকৃতি দান করেছিল স্বাধীন দেশ হিসেবে। এরপর আসছে রিফিউজি ট্যাক্স, সেটি আসবে, একটু পড়বে। তারপর কোন সোভিয়েত ইউনিয়নের প্রধান ইয়াহিয়া খানের কাছে চিঠি দিয়েছিল যে যুদ্ধবিরতির জন্য, গণহত্যা বন্ধ করার জন্য। তোমরা হয়তো এটাও জেনে থাকবে যে জাতিসংঘের সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের হয়ে ভারতের অনুরোধে নিরাপত্তা পরিষদে এই বিষয়টি উত্থাপিত করেছিল যে পূর্ব পাকিস্তানের গণহত্যা বন্ধ করা হোক। এরপর তোমার যে আমেরিকার নিউ ইয়র্কে, যদি বা আমেরিকার সরকার তাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী পাকিস্তানের পক্ষ নিলেও শান্তিকামী মানবাধিকার কর্মীরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছিল। খোদ আমেরিকাতেই, যদি বা আমেরিকা সরকার পাকিস্তানের সমর্থন করেছিল, খোদ আমেরিকাতেই আমেরিকার জনগণ রাস্তায় নেমে গেছিল প্ল্যাকার্ড, মিছিল এবং ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে এই গণহত্যা বন্ধ করার জন্য। তার ফলস্বরূপ বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন আর ভারতের বিখ্যাত সেতার বাদক প্রয়াত রবি শঙ্করের যৌথ প্রযোজনায় আমেরিকার নিউ ইয়র্কে একটি কনসার্টের আয়োজন করেছিল। যে কনসার্টের বিক্রিকৃত টাকা মুক্তিযোদ্ধাদের সহায়তায়, এদেশের নিপীড়িত মানুষের সহায়তায় প্রদান করেছিল। তাহলে দেখতে পাচ্ছ আমেরিকার সরকার ভারতে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু খোদ আমেরিকাতেই নিউ ইয়র্কের মতো একটি স্থানে একটি কনসার্টের আয়োজন করেছিল, সেটা হচ্ছে ফর বাংলাদেশ কনসার্ট, বাংলাদেশকে রক্ষা করার জন্য মুক্তিকামী মানুষের পক্ষে এই ধরনের কনসার্ট হয়েছিল। এরপর আসছে তোমার সর্বপ্রথম কোন বিদেশি সাংবাদিক
তোমার মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা প্রকাশ করেছিল। মার্ক টেলি, বিবিসি জার্নালিস্ট মার্ক টেলি উনি সংবাদ করেছে। এরপর নিজামুদ্দিনের নজমুল হক, দুই শহীদ এই আছেন আমাদের দেশীয় সাংবাদিক, এনাদের নাম দেখবা। এরপর ছিল আকাশবাণী, বিবিসি এবং ভোয়া, ভয়েস অফ আমেরিকা, তাদের সংবাদ পরিক্রমা করেছিল সংবাদ পরিক্রমায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। এরপর আছে তোমার বজ্রকণ্ঠ চরমপত্র, এটা হচ্ছে এমান আক্তার মুকুল মানুষদের উৎসাহিত করার জন্য চরমপত্র পড়ে শোনাতেন রেডিওর মাধ্যমে তৎকালীন। সে সময় মুক্তিযুদ্ধ তোমরা সকলে জানো, সকলেরই তথ্য পাওয়ার একমাত্র উৎস ছিল রেডিও। মুক্তিযোদ্ধারা যে যেখানে পাতো রেডিও গোল করে বসে রেডিও শুনত মুক্তিযুদ্ধের সর্বশেষ তথ্য জানার জন্য। আর চরমপত্র হচ্ছে যে এমন একটি জিনিস যে তুমি তোমার শত্রুর পক্ষকে চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দাও যে যুদ্ধ অবতারিত এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া চরমপত্র। এরপর আছে তোমার 13ই নভেম্বর ব্যাটালিয়ন গঠিত হয়েছিল, 22শে নভেম্বর মিত্র বাহিনী গঠিত হয়েছিল, 21শে নভেম্বর ভারত এবং ভারতের সৈন্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মিলে মিত্র বাহিনী বা যৌথ বাহিনী জয়েন্ট কমান্ড গঠন করেছিল। আমরা ছিলাম যে মুক্তিযুদ্ধে কারা ছিল, মুক্তিবাহিনীতে কারা ছিল, মুক্তিবাহিনী ছিল সকল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার। সো এই ধরনের মানুষের তো অস্ত্র চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। তারা কোত্থেকে অস্ত্র চালানো শিখেছিল? তারা সংক্ষেপে ভারতের আশ্রয় গ্রহণকালে ভারত থেকে অস্ত্র চালানো শিখেছিল। এরপর হচ্ছে 3 ডিসেম্বর 3রা ডিসেম্বর সরাসরি ভারতীয় বিমান বাহিনীতে আঘাত করার প্রয়াস পাকিস্তানে, সেটা শিখবে। এরপর হচ্ছে জয়েন্ট ফোর্সেস তোমার এরপর আছে যে তোমার মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের হত্যা দিবস, হত্যার যে প্রয়াস, যখন দেশের বিভিন্ন স্থান থেকে পাকিস্তানি সরকার নিউজ পেতে শুরু করেছে অমুক অঞ্চল তমুক অঞ্চল স্বাধীন হয়ে যাচ্ছে, পাকিস্তানি বাহিনীরা বিতাড়িত হচ্ছে, পাকিস্তান আস্তে 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 ঘায়েল হচ্ছে পাকিস্তানি সৈন্যরা, তখন পাকিস্তান সরকার যখন বুঝতে পেরেছে তারা পরাজয়ের অতি সন্নিকটে, তখন তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমরা পারছি না তাহলে এই জাতিকে আমরা মেধাশূন্য করে দিই। এরই অংশ হিসাবে তারা এখানে স্থানীয় রাজাকার আলবদরের সহায়তায় রাজাকার আলবদররাই তোমার স্বাভাবিক ব্যাপার, তোমার এলাকায় কারা কারা থাকে তুমি ছাড়া তো আউটসাইডার বা একজন আগন্তুক বলতে পারবে না। রাজাকার আলবদররা তাদেরকে এই দেশের সূর্য সন্তান যারা বুদ্ধিজীবীরা যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রয়াস করে আসছিল তাদের নাম তারা পাকিস্তান সরকারের হাতে তুলে দিয়েছিল, এবং সেই তালিকা ধরে পাকিস্তান সরকার 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশের সূর্য সন্তান তারা হত্যা করেছিল। এবং জানো যে বেশিরভাগ বুদ্ধিজীবীদের দেহাবশেষ হত্যা করার পর ঢাকার রায়ের বাজারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যেটি বদ্ধভূমি নামে পরিচিত রায়ের বাজার। এরপর দেখবা গণহত্যা নিয়ে 9 মাসের যে তারপরে কিছু বুদ্ধিজীবীদের নাম আছে তোমার। চ্যাপ্টারটা অনেক বড়, তথ্য নির্ভর, তথ্যবহুল, এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই, সময় আছে শিখে ফেলো। যদি পারো একটা কপিতে ফ্লোচার্ট করো, ক্রমান্বয় অনুসারে সাল এবং ঘটনা পাশাপাশি লিখে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সারেন্ডার অফ পাকিস্তানি ফোর্সেস। এখানের মধ্যে কিছু বুদ্ধিজীবীদের নাম মুখস্থ করবে, এটি আসতে পারে। কখন আমরা বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করি সেটা জানো, জাস্ট 2 দিন আগে, আমাদের বিজয় দিবসের জাস্ট ঠিক 2 দিন আগে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বর। এরপর আছে যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, প্রায় 93,000 সৈন্য নিয়ে পাকিস্তান সরকার বাধ্য হয় 14 ডিসেম্বর রেসকোর্স ময়দানে তারা একটি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অনেকেই প্রশ্ন করে কেন ভারত সেনাবাহিনীর কাছে, ভারত সেনাবাহিনী আসলে একটা জয়েন্ট কমান্ড। বাংলাদেশ একটি শিশু দেশ ছিল, বাংলাদেশের কাছে এই ধরনের একটি প্রোগ্রাম, এই ধরনের একটি কর্মসূচি পালন করার অভিজ্ঞতা ছিল না। আমরা জাস্ট নিউবর্ন কান্ট্রি ছিলাম, আর আমাদেরকে কোনো অভিজ্ঞ সেনা প্রধানও ছিল না, কোনো ব্যক্তি ছিল না প্রশাসনের যে এটি আমাদের পক্ষ হয়ে চুক্তি স্বাক্ষর করার জন্য। সেই জন্য জগজিৎ আরোরা সিং তিনি ছিলেন জয়েন্ট কমান্ড বা যৌথ বাহিনীর
প্রধান লেফটেন্যান্ট জেনারেল। আর পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে করেছিলেন পাকিস্তানের পক্ষে করেছিলেন কে, এখানে দেওয়া নেই। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ তাদের পক্ষে থেকে নিয়াজি ছিলেন। তো অনেকে প্রশ্ন করে কেন ভারতের একজন আমাদের হয়ে, অ্যাকচুয়ালি ও যে বললাম আমরা তো অনভিজ্ঞ, আমরা জাস্ট আমাদের তো এই ধরনের অভিজ্ঞতা নাই। হ্যাঁ, এটা এত বড় একটা 93,000 সৈন্য, প্রায় 1 লাখের কাছাকাছি অস্ত্র সহ, সো এটা একটি বিরাট ব্যাপার। তারপরও যাই হোক ভালো হয়েছিল। সেই 16ই ডিসেম্বরের আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। তারপর থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে আসছিল। ওই যে বলেছি তৎকাল, এরপর 74 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ, এরপর আস্তে আস্তে অনেক দেশ 4-5 বছরও লেগেছিল অনেক দেশের স্বীকৃতি পাওয়ার জন্য। এখন বর্তমানে আমরা একটি স্বাধীন দেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সো এই অধ্যায়টি মুক্তিযুদ্ধের ইতিহাস, 24 বছরের একটি সংক্ষিপ্ত ইতিহাস, আন্দোলন, পরিক্রমা, হত্যা, সরকার গঠন, অস্থায়ী সরকার গঠন, এগুলো সবগুলো এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, তোমরা একটু পড়বে, ভালো করে ফ্লোচার্ট করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমাদেরকে বারবারই বলা হচ্ছে প্রশ্ন করার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন কোনো সিলেবাস নেই, এখন পুরো বইটি তোমাদের সিলেবাস। আমরা সকলের কাছে আশা করি, সৃষ্টিকর্তার কাছে এই তুলে প্রার্থনা করি যে খুব শীঘ্রই সব কিছু ঠিক করে দেখ, আগের মতো তোমরা স্কুল আসা শুরু করবে, আমরা ক্লাস নেওয়া শুরু করবো। সেই প্রাণবন্ত, সেই প্রাণচঞ্চল ক্লাসরুম, স্কুল কার না ভালো লাগে দেখতে। আমি শিওর দেখ তোমাদেরও এখন আর ভালো লাগছে না, ছুটি করে অনেক দিন তো কাটালে, সেই কয়েক মাস হয়ে গেল। সো আজকে আমরা আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। কোনো ধরনের কমেন্ট, কোনো ধরনের প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্টস। আজকে এতটুকুই রাখি, সকলে ভালো থাকবে, মা বাবার কথা শুনবে, প্রতিবারে বেলা হাত ধুবে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার দিয়ে, আর যদি পারো মাকে সাহায্য করবে ঘরের কাজে। আর যেহেতু তুমি ছাত্র, যেহেতু তোমার শিক্ষা জীবনে তুমি এখনো আছো, বেশি লেখাপড়া করবে। এখনই সময়, স্কুলে 6-7 ঘন্টা কাটাতে, তার থেকে 3 ঘন্টা পড়ালেখায় মনোনিবেশ করো। তোমার বাবা মা শিক্ষিত, তোমাদের হাউস থেকে তোমাদেরকে ফোনে, অনলাইনে অনেক ধরনের সহায়তা করে, তোমরা স্কুলে অনলাইন ক্লাসও করছো। এরপর তোমাদের বড় ভাই বোন থাকতে পারে যারা তোমাদের একাডেমিক বিষয়ে সাহায্য করতে পারে। পড়ালেখা যাতে থেমে না থাকে এই বিষয়টি একটু লক্ষ্য রাখবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকবে, খোদা হাফেজ।